দুই দিনে ইসলামী ব্যাংকে ৫,০০০ কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক। নিরপেক্ষ বোর্ড গঠনের ঘোষণা প্রশাসকের, চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমি ৪-৫ দিন ধরে টাকার লাগে ঘুরতেছি, বুথে যাইতেছি, ব্যাংকে আইতেছি, দিতেছে না। 2,80,000 টাকা বা 3 লাখ টাকা আমি উঠাইতে চাইতেছি, আমাকে দিতেছে মাত্র 10,000 টাকা। 56 ইয়ার্স অলরেডি আমার ফার্স্ট। এই টাইমে আমি একটা কাজ করতে, আমার মেয়ের বিয়ে, ছেলের উচ্চশিক্ষা, এই টাইমে আমি টাকাটা পাচ্ছি না, তাহলে আমি তো স্বাভাবিক থাকতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাব। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সফর বাতিল করে ফিরলেন দেশে। দিন থেকে রোগী সরিয়ে নেয়ার শেষ দিন আজ। ভর্তি রোগীদের হাসপাতালে রেখে চিকিৎসার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে স্বজনদের অবস্থান, অনড় স্বাস্থ্যমন্ত্রী। কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে 4 দিন পর 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। অবশেষে চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে সই, খুলছে হরমুজ, নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি অন্যয় কর্মকার। ইসলামী ব্যাংককে আরও 2,500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে 2 দিনের তারল্য সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 5,000 কোটি টাকা পেল ব্যাংকটি। এদিকে পরিচালনা পর্ষদ বাতিল করার পর আন্দোলন তুলে নিয়ে স্বাভাবিক লেনদেনের আহ্বান জানিয়েছে গ্রাহক ফোরাম। তবে সাধারণ গ্রাহকরা বলছেন ব্যাংক থেকে চাহিদা মতো অর্থ তোলা যাচ্ছে না। বিস্তারিত প্রতিবেদনে। মমিনুল ইসলাম ইসলামী ব্যাংকের সাথে তার লেনদেনের সম্পর্ক এক যুগের বেশি সময় ধরে। C&F ব্যবসার পরিচালনায় তিনি এক ব্যাংকের উপর নির্ভরশীল। সামনে মেয়ের বিয়ে, উচ্চশিক্ষার জন্য ছেলেকে পাঠাতে হবে বিদেশে, অথচ ইসলামী ব্যাংকের সব শাখা খুঁজেও টাকা না পাওয়ার অভিযোগ করেন তিনি। 56 ইয়ার্স অলরেডি আমার ফার্স্ট। এই টাইমে আমি একটা কাজ করতে, আমার মেয়ের বিয়ে, ছেলের উচ্চশিক্ষা, এই টাইমে আমি টাকাটা পাচ্ছি না, তাহলে আমি তো স্বাভাবিক থাকতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাব। এমন বিপাকে ইসলামী ব্যাংকের অধিকাংশ গ্রাহক। বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় রোববার 2,500 কোটি টাকার তারল্য সহায়তা দিলেও সংকট কাটছে না। অবস্থা তো বেশি ভালো না, টাকা রাখছি তো টাকা উঠাইতে পারতেছি না। গতকালকে জানে, কিন্তু আজকে থেকে আবার 1 লাখ টাকা করে দিতেছে। আমি 4-5 দিন ধরে টাকার লাগে ঘুরতেছি, বুথে যাইতেছি, ব্যাংকে আইতেছি, দিতেছে না। 2,80,000 টাকা বা 3 লাখ টাকা আমি উঠাইতে চাইতেছি, আমাকে দিতেছে মাত্র 10,000 টাকা। সংকটের শুরুটা চলতি মাসের 1 তারিখ থেকে। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনে মাঠে নামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গ্রাহক ফোরামের আন্দোলন ও লেনদেন স্বাভাবিক রাখতে পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। পরে সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আহ্বান জানায় ইসলামী ব্যাংকের মূল মালিকদের কাছে ব্যাংকটির মালিকানা বুঝিয়ে দিতে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছিল বা পুরো বিশ্বে অন্যতম একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমস্ত অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আমি এস আলমের দোসর ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান জনাব খুরশিদ আলমের পদত্যাগ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তা না করে পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে এক ব্যক্তির হাতে পুরো ক্ষমতা তুলে দিয়েছে, যা একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এদিকে নতুন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, দ্রুত লেনদেন স্বাভাবিক হয়ে আসবে ব্যাংকটির। সোমবার ব্যাংকটিকে দ্বিতীয় দফায় 2,500 কোটি টাকার তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।
কেন্দ্রীয় ব্যাংক শুধু তারল্য সরবরাহ করে ইসলামী ব্যাংকে টিকিয়ে রাখতে পারবে না বলে মনে করেন বিশিষ্ট ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। তিনি বলেন, সবার আগে প্রয়োজন গ্রাহকের আস্থা ধরে রাখা। ইস্যুটা হচ্ছে যে ধারের টাকা, এটা হচ্ছে ফায়ার ফাইটিং করা যাবে, বাট এটা কখনোই পার্মানেন্ট সলিউশন না। ধারের ধার, এ ধার ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। ব্যাংক চলবে জনগণের টাকায়। সেই জনগণের আস্থা যদি নষ্ট হয়, সেই ব্যাংক যত বড়ই হোক না কেন, সেই ব্যাংক টেকার কথা না। উচিত হচ্ছে সরকার কিংবা সেন্ট্রাল ব্যাংকের এটা যে তারা আশ্বস্ত করতে হবে যে ব্যাংকটা নিয়ে যেটা চলছে সেইখান থেকে সবাই উত্তরণ চায় এবং আমানতকারীরা যাতে আস্থা ফিরে পায়। আমানতকারীর আস্থা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ব্যাংকের জন্য। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার ব্যাংকটিতে দ্বিতীয় দফায় ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটির কার্যক্রম ও লেনদেনের সবশেষ খবর জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ, ব্যাংকটির লেনদেন কি স্বাভাবিকভাবে চলছে কিনা এবং গ্রাহকরা কি বলছেন? রাত্রি ইসলামী ব্যাংকের লেনদেনে যে রাত্রি নেমে এসেছিল সেটির সংকট কেটেছে বলা চলবে না, তবে কিছুটা হলেও দ্বিধা দ্বন্দ্ব, কিছুটা সংকট তুলনামূলক কমেছে। কেননা দ্বিতীয় দফায় আজকে আবারও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা সেটি পেয়েছে। তবে সাধারণ গ্রাহক ফার্ম তাদের যে পাল্টাপাল্টি অবস্থান সেটি যেহেতু এখনও বহাল রয়েছে এবং এখনও পর্যন্ত টাকা তুলতে আসা মানুষের যে ভিড় সেটি এখনও গতকালকের মতো দেখছি চলমান আছে। তবে এখনই সংকট কেটেছে সেটি কিন্তু দাবি করা যাচ্ছে না। তবে বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তীকালীন যে প্রশাসক দায়িত্ব পালন করছেন জহির হোসেন, তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি জানিয়েছেন তার এই দায়িত্ব পালনের মধ্যেই এই সংকট পুরোপুরি উত্তরণ সম্ভব। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও তারল্য সহায়তা সেটি চাওয়া হবে কিংবা নেওয়া হবে। তবে গ্রাহকরা যে আতঙ্কিত বোধ করছেন বা শঙ্কাবোধ করছিলেন সেটি থেকে বেরিয়ে আসার আহ্বানটিও কিন্তু তিনি জানিয়েছেন। অপরদিকে পাল্টাপাল্টি যে সমাবেশটি হয়েছে কিংবা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে সাধারণ গ্রাহকরা বলছেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে পূর্ণাঙ্গ যে পরিচালনা পর্ষদ সেটি যখন গঠন করা শেষ হবে এবং এই স্বাধীনভাবে কাজ করা শুরু করবে মালিকদের পক্ষ থেকে সেই পরিচালনা পর্ষদ, তখনই তাদের অবস্থান কর্মসূচি কিংবা এই আন্দোলনটি সেটি কিন্তু থামবে। কাজেই এখনই যে অস্থিরতা কাটছে কিংবা অচিরেই অস্থিরতা কেটে যাবে সেটির যেমন কোনো সম্ভাবনা নেই, একই সঙ্গে যে দীর্ঘ সারি ছিল নগদ টাকা তুলতে গিয়ে সেটিও যে আসলে দীর্ঘ হবে তা কিন্তু বলা যাচ্ছে না। কেননা ৫০০০ কোটি টাকা যে তারল্য সহায়তা পাওয়া হয়েছে সেটি ইতিমধ্যেই ব্যাংকের গ্রাহকরা যারা টাকা তুলতে চাইছেন তাদেরকে কিন্তু দেওয়া শুরু হয়েছে। কাজেই কিছুটা সংকট, কিছুটা সম্ভাবনা, এ দুইয়ের মধ্যেই মূলত ইসলামী ব্যাংকের অবস্থানটি এই মুহূর্তে বিদ্যমান আছে। এবং যেই সংকটটি মূলত মাসের শুরুতে শুরু হয়েছিল, ১ তারিখ থেকেই মূলত আন্দোলন, পাল্টা আন্দোলন কিংবা পুলিশের যে সকল বাধা তৈরি হয়েছিল, এখন হয়তো বা কিছুটা স্থিমিত হয়েছে, কিছুটা আলোচনার কেন্দ্র থেকে সরে গিয়েছে। তবে মূল যে ভোগান্তির বিষয়টি সেটি কিন্তু গ্রাহকদেরই ছিল। সেই ভোগান্তির জায়গা থেকে তুলনামূলক চিত্র দিয়ে উল্লেখ করতে চাই, সামান্যতম হলেও কেউ কেউ টাকা পাচ্ছেন এবং যেটি কোনো জায়গায় শাখায় পাওয়া যাচ্ছিল না, কোথাও কোথাও সংকট তৈরি হয়েছিল আসলে শাখাটি বন্ধ করে রাখা হবে কিনা কিংবা এই নগদ আদান প্রদানের জায়গাটি বন্ধ রাখা হবে কিনা, সেই সংকটের জায়গা থেকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছে, সেটি কিন্তু নজরে পড়ছে। এবং নতুন যিনি প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, যদিও তিনি সাময়িক সময় দায়িত্ব পালন করবেন, সেই পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব তিনি বুঝিয়ে দেবেন, তার আগ পর্যন্ত কতটুকু সংকট পুরোপুরি কেটে উঠবে তা কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। রাত্রি ইসলামী ব্যাংকের কার্যক্রম ও লেনদেনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জাহিদ। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের অসৌজন্যমূলক আচরণে বিব্রত হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে সোমবার 11:15টায় দেশে ফেরেন তিনি। এর আগে রোববার সরকারি সফরে ভারত যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে ও অপেক্ষায় বসিয়ে রাখে। এক পর্যায়ে উপদেষ্টা বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত নিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে ভারতীয় ইমিগ্রেশন তাকে প্রবেশের অনুরোধ করলেও উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। তার নাম নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ ও বসিয়ে রাখে ভারতীয় ইমিগ্রেশন। তিনি সার্ক ভিসা নিয়ে সফর করছিলেন, তবে এ বিষয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান জনি। জনি, জানাবেন এই ঘটনায় এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে কিনা? অপেক্ষা করছি যে আমরা এখন
বিষয়ে আসলে বলছেন যে তিনি আজকে দিনের শেষ অংশে এই বিষয়ে আসলে ঠিক জানা যাবে যে মন্ত্রণালয় কি আসলে সিদ্ধান্ত নেয়। এবং আমরা সকাল থেকে আসলে যেটা দেখছিলাম যে এখানে আসলে সবাই অপেক্ষা করছেন যে ডক্টর জাহিদের সাথে আসলে দিল্লি বিমানবন্দরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিক্রিয়ার জন্য আমরা আসলে অপেক্ষা করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী আসলে এই বিষয়ে কথা বলছেন। উনি একটা স্টেটমেন্ট করবে, সামনে থেকে সরেন, নাইলে ক্যামেরাগুলো পাচ্ছে না। ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমাদের ক্যামেরায় পাচ্ছেন, আপনারা সরেন। আমরা একটু সরি সামনে থেকে, প্লিজ। আপা আপনারা সরে যান। স্যার এখন সরতে হবে। ওকে, রেডি? দাদা পাচ্ছেন সবাই? আমেরিকা সবাই সরতে হবে, মাইক্রোফোন দিয়ে দেন আমাদের হাতে। এই পাঁচটা সরতে হবে না, আপনি তারপর সরে যান, আপনি তারপর ফ্রেমের বাইরে যান, নিচে বসেন। এই সাইডটা ক্লিয়ার করতে হবে, পাচ্ছেন সরেন। রেডি? এবার রেডি? বসেন। এই ফটোগ্রাফার বসেন। যাই স্যার, আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দিল্লি এয়ারপোর্টে। সেই বিষয়ে সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানটা আমরা জানতে চাই শুধু। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। যেমনটি বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী যে ডাক্তার জাহিদের বিষয়ে আসলে আজকে দিনের ভেতরেই মন্ত্রণালয় এটি সিদ্ধান্তে যাবেন। এবং সাংবাদিকরা আরও একটি বিষয় আসলে জানতে চেয়েছেন যে দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদকে আসলে কীভাবে ফেরাবেন, আসলে সে বিষয়ে মন্ত্রী কোনো কথা বলেননি। অন্যয় আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান জনি। আদ্দিন হাসপাতালে ভর্তি রোগী সরাতে সরকারের বেঁধে দেয়া 72 ঘন্টার সময় শেষ হচ্ছে আজ। তবে সোমবার দুপুর পর্যন্ত কিছু রোগী ভর্তি আছে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। কিছুটা স্থিতিশীল রোগীদের ছুটি দিলেও আইসিইউতে থাকা রোগীদের অন্যত্র নিতে চান না স্বজনরা। তবে ঠিক কত সংখ্যক রোগী এখনও ভর্তি রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আদ্দিন হাসপাতালে অবস্থানরত সংকটাপন্ন রোগীদের চিকিৎসা হাসপাতালটি চালাতে পারবে কিনা তা মহাপরিচালকের সাথে কথা বলে জানাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। হাসপাতাল বলতেছে যে ভাই আমরা তো 72 ঘন্টা যেটা সময় দিচ্ছি ওইটা তো করছি, আপনাকে কোনো অবহেলা করি না এবং ওভারও আমরা চিকিৎসা দিয়েছি যেটুকু পাচ্ছি। এখন আমাদের উপরে চাপ সৃষ্টি এই মুহূর্তে আর আমরা পারতেছি না, ওই হিসাবে আর কি এখন রিলিজ দিয়ে দিচ্ছে। সরকারি হসপিটালে মানুষ মারা যায়, ওইগুলো তো বন্ধ হয় না। আদ্দিনের দিকে তাকায় কেন? আদ্দিন শুধু এটা আদ্দিন না, এটা আদ্দিনকে আরেকটা নামে নামকরণ করা হয়েছে, এটা গরিবের আদ্দিন। জনবল সংকট হয়েছে, যার ফলে দুর্ঘটনাটা হয়তো ঘটছে। তা সেই একটা দুর্ঘটনার জন্য এখানে শত শত পরিবার, হাজার হাজার মানুষ এইগুলার দুর্ভোগ সৃষ্টি করছে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনে একই হাসপাতালের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে বিশ্ব তামাক মুক্ত দিবসের এক আলোচনায় মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্দিন মেডিকেল কলেজের ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। হামের টিকাদান কর্মসূচি সফল হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গেল এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গেল 5 দিনে 5-এর নিচে নেমেছে। মাদকমুক্ত সমাজ গড়া না গেলে স্বাস্থ্য খাতের বড় বাজেট ও বিনিয়োগ বৃথা যাবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। ওই যে সামনে আরও তাদের তো আরও হাসপাতাল আছে, ওইখানে নিবে, দে উইল থিঙ্ক তারা কোথায় দেবে, তারা কন্ট্রাক্ট করতে পারে, আরও হাসপাতাল আছে অনেক তাদের আশেপাশে করবে।
বাট আমরা ফর ইনহিউম্যান সার্ভিসেস টু দ্য হিউম্যান বিংস, হ্যাঁ, উই হ্যাভ বিকাম হার্ড, ডিসিপ্লিনড। মানুষের স্বাস্থ্যসেবাকে আমাদের সরকার আমরা নিশ্চিত করতে চাই। সেখানে যদি স্বাস্থ্যসেবা নিয়ে আমি বা আপনি যে কেউ যদি আমরা খারাপ কিছু করি, উই শুড বি পানিশড ফর দ্যাট। বেশ কদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এর মধ্যে বেশ কিছু সীমান্তের শূন্যরেখায় কয়েকজনকে প্রবেশ করানোর পর আবার ফিরিয়ে দিয়ে গেছে বিএসএফ। এদিকে মৌলভীবাজারের প্রায় 271 কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি 3 ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশিনের ঘটনার 4 দিন পর নারী পুরুষ সহ 12 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার বেলা 11টার পর প্রাগপুর সীমান্তের সাব পিলার শূন্যরেখায় বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের পতাকা বৈঠকের সময় স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের শক্ত প্রতিরোধের মুখে 12 জনকে নিয়ে পিছু হটে বিএসএফ। এর আগে শুক্রবার ভোরে ওই সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুসহ 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিংয়ের সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিং আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এদেরকে পুশিং করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না, এই সিদ্ধান্ত ওরা মেনে নেয়। এদিকে মৌলভীবাজারে 271 কিলোমিটার জুড়ে 46, 52 ও 55 বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করেছে, যেন কোনো ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। বিজিবির সাথে স্থানীয়রাও প্রতিরোধে যোগ দিয়েছে। আমরা বিজিবির সাথে মিলিয়ামিশিয়া ডিউটি করতে আসি, কোনো ভারতের লোক এই পারে আসতে পারে না। ভারত থেকে পাড়া দিচ্ছি যে আমাদের বাংলাদেশের ভিতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আবারও গভীর রাতে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহ ধরে পুশিং বন্ধ আছে, তবু আমরা আতঙ্কে আছি। পুশিং হওয়ার সম্ভাবনা থাকে, আমরা সাধারণ পাবলিক এবং বিজিবির সাথে সহযোগিতা করব। আমাদের এই সীমান্তে 10 দিন ধরে কোনো পুশিং ছিল না। শনিবারে পুশিং হচ্ছিল, সেটা আমরা বিজিবির সাথে থেকে আমরা সেটা প্রতিহত করেছি। এছাড়া ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে এখনও বিরাজ করছে পুশিন আতঙ্ক। অভিযোগ রয়েছে রাতের আঁধারে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবির কড়া নজরদারিতে গত 1 মাসে অন্তত 15 থেকে 20টি পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এখন সাবেক আইজিপি বেনজির আহমেদের হেন কোনো দুষ্কর্ম নেই যা তিনি করেননি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, বেনজির শাপলা চত্বর সহ গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে 10টি মামলার তদন্ত চলছে। বেনজির মানুষকে মানুষ হিসেবে দেখতেন না উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাসিস্ট সরকারের একতরফা ও অবৈধ নির্বাচনের অন্যতম কুশীলভ ছিলেন বেনজির আহমেদ। তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর বিচার করা হবে বলেও জানান তিনি। বিনা বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার দায় সহ অসংখ্য দায় তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। তো যাই হোক, আমাদের এখানে তার অনেকগুলো মামলা তদন্তাধীন বিচারাধীন আছে। আমরা তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে, যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ দিন ধার্য করেন। যদিও এই মামলা রায়ের জন্য দিন ধার্য ছিল চলতি বছরের 4 মার্চ, তবে প্রসিকিউশন থেকে নতুন করে ডিজিটাল ডিভাইস জমা দেওয়ায় পুনরায় শুরু হয় সাক্ষ্য কার্যক্রম। আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
গণমাধ্যমের ব্যর্থতার দায় বিগত ফ্যাসিবাদী সরকারের কাছেই বর্তায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের সংকট উত্তরণে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সোমবার রাজধানীতে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ সময় তথ্যমন্ত্রী ভিন্নমত চর্চায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, এটিকে নিখুঁত রাখতে সবাইকে কাজ করতে হবে। সেমিনারে অন্য আলোচকরা বলেন, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেমিনারে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যে রাষ্ট্র ব্যবস্থায় বাক স্বাধীনতা হরণ করা হয় সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমাদের দেশের জন্মের ইতিহাসের পরে এ পর্যন্ত যতগুলি সংকটকাল আমরা অতিক্রম করেছি, আমরা যদি তার দিকে তাকাই তাহলে যে সমস্যাটি প্রধানত কারণ হিসাবে কাজ করেছে তার প্রধান কারণই কিন্তু এইটি যে আমরা ভিন্নমত সম্মিলিতভাবে চর্চা করার জন্য যে সংস্কৃতি এবং তাকে কাঠামোবদ্ধ করার যে কাজ তা কখনোই আমরা প্রাতিষ্ঠানিক করতে পারিনি। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য কোনো দলীয় লোককে দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ফ্যামিলি কার্ড মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন বলেও জানান অর্থমন্ত্রী। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে একথা জানান তিনি। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। ফ্যামিলি কার্ডের ওয়ান অফ দ্য মেজর প্রিন্সিপাল টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজবেন্ডের কাছে যাবে। এবারের বাজেট দেখতে চিন্তাশীল মনে হলেও এটি দাঁড়িয়ে আছে এক দুর্বল, অপেশাদার আর অমনোযোগী আর্থিক কাঠামোর উপর। রোববার রাজধানীতে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআরের রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রাকে অবাস্তব আখ্যা দিয়ে নাগরিক প্ল্যাটফর্ম বলছে, এখন প্রয়োজন বড় ধরনের সংস্কার। বাকিটা জানাচ্ছেন নাইম কামাল। 2026-27 অর্থবছরে বড় আকারের বাজেট আর বাস্তবায়ন নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। রাজধানীতে সোমবার সকালে আয়োজন করা হয় নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিং। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এবার বাজেট চিন্তাশীল হলেও ভিত্তি অনেকটা নড়বড়ে। তার মতে, এবার বাজেট দাঁড়িয়ে আছে দুর্বল, অপেশাদার ও অমনোযোগী আর্থিক কাঠামোর ওপর। ভ্যাটের চাপ আসবে আপনার এলপিজি সিলিন্ডারের ভিতর দিয়ে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ভিতর দিয়ে, নির্মাণ সামগ্রীর ভিতর দিয়ে। এছাড়া তো এর আগে তো জ্বালানিটা গেছে, আর হলো ইলেকট্রনিক বিষয়াদি, এবং আপনার যারা যারা ধূমপান করেন তারা তো অবশ্যই এটার ভিতরে পড়বেন। একটা বড় জায়গায় আমরা মনে করি আপনার এটা আমাদের পরিবেশগত দিক থেকে খুবই একটা চিন্তাশীলভাবে বেশ কিছু পদক্ষেপ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে ইলেকট্রনিক ভেহিকলস এর ব্যাপারে করা হচ্ছে, সোলার ইস্যুতে হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস গুডস এর কথা হয়েছে, এগ্রিকালচারকে, কৃষিকে আগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেওয়া হয়েছে, এবং একই রকম ভাবে দেশের ভিতরে সিমেন্ট শিল্পকে সমর্থন দেওয়া হয়েছে। বক্তারা মনে করেন, এনবিআরকে রাজস্ব আদায়ের যে বিশাল পাহাড় সম লক্ষ্য দেওয়া হয়েছে, বর্তমান বাস্তবতায় তা অর্জন করা অসম্ভব। তবে কেবল সমালোচনা নয়, সংকট কাটাতে হলে গুরুত্ব দিতে হবে উত্তরণ, স্থিতিশীলতা ও সংস্কারের উপর। যারা তৈরি করেছেন তাদের অনেকেই হয়তো সংগঠনটির মতে, শিক্ষা, স্বাস্থ্য আর ব্যাংক খাতের আধুনিকায়ন এখন সময়ের দাবি। বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা, পিছিয়ে পড়া মানুষের জন্য নিশ্চিত করতে হবে আধুনিক কৃষি আর জ্বালানি নিরাপত্তা। তবে সবকিছুর আগে সাধারণ মানুষের স্বস্তির জন্য চাই বাজার নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতি কমিয়ে আনা। রফিকুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক গবেষণা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর নিয়মিত ঋণ পরিশোধের চাপ সামলানোর পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরির উপর জোর দিয়েছেন বক্তারা। তারা মনে করেন, এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করলেই কেবল সাধারণ মানুষের জন্য একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব। মূল তিনটি ভাগের যখন আমরা দেখি। নাইম কামাল, এখন, ঢাকা।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করলেও ৪৮ ঘন্টায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি, মামলা করেনি পরিবারও। পুলিশ জানিয়েছে ঘাতকরা পেশাদার সন্ত্রাসী। এর আগেও তারা একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। কিলিং মিশন শেষে রাউজানের দুর্গম পাহাড়ে আত্মগোপন করায় তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। শনিবার বেলা ১:৩০ রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী বাজারে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে এগিয়ে আসে ৬ সন্ত্রাসী। আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে মানুষ। সেখানে একটি ওষুধের দোকানের সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। মাটিতে লুটিয়ে পড়ার পর মৃত্যু নিশ্চিত করতে আরও কয়েক রাউন্ড গুলি করা হয় তাকে। এরপর ফাঁকা গুলি ছুটতে ছুটতে অনেকটা সিনেমার স্টাইলে পালিয়ে যায় তারা। হামলায় পিস্তল ও এলজি ব্যবহার করে সন্ত্রাসীরা। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও মামলা বা গ্রেপ্তার হয়নি কেউ। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, ফুটেজ দেখে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ৫ থেকে ৭ জনকে চিহ্নিত করেছে পুলিশ। এরা সবাই পেশাদার সন্ত্রাসী। এর আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হলেও বেরিয়ে ফের অপরাধে জড়িয়েছে তারা। কপালও ভালো লাগবে আর আপনাদের সহযোগিতা লাগবে সবার, তাহলে আমরা ইনশাল্লাহ সে যত বড় সন্ত্রাসী হোক আমাদের কোনো ছাড় নাই। মানে এটা আমরা একটা মেসেজ দিতে চাই, একজন অপরাধ করবে করে সে পার পেয়ে যাবে, এই মানে এইটা ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই এবং এই সুযোগ দিবও না আমরা। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ২৫টি খুনের ঘটনা ঘটেছে, যার ১৮টি রাজনৈতিক। এছাড়া শতাধিক গোলাগুলি ও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩৫০ মানুষ। মূলত রাউজানের পূর্বাংশের দুর্গম পাহাড় এখন সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থ, বালুমহালের ব্যবসা ও চাঁদাবাজির দ্বন্দ্বে এসব হত্যাকাণ্ড বলে জানালেন পুলিশ সুপার। এই ভৌগোলিক অবস্থানটা হচ্ছে এই যে সন্ত্রাসী বা যারা এই গুন্ডামি যারা করে তাদের জন্য একটা ওই প্রাকৃতিকভাবে তারা কিছু সুবিধা পেয়ে থাকে, এই সুবিধাটাকে তারা ব্যবহার করতেছে। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে কুপিয়ে হত্যার নেপথ্যে ছিল ঋণের টাকা না দেওয়ার পরিকল্পনা। পাওনা টাকা না দেয়া এবং ঋণের চুক্তিপত্র জোর করে ছিনিয়ে নিতে গিয়েই এই জোড়া খুনের ঘটনা ঘটালো মামলার প্রধান আসামি তেজ বড়ুয়া উর্ফে তেজু। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ সুদে ১,৭০,০০০ টাকা ঋণ নিয়েছিল তেজ বড়ুয়া। প্রথম কয়েক মাস টাকা দিলেও পরে তিনি তা দিতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে সুজনের ঘরে থাকা ঋণের চুক্তিপত্রটি জোর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গত শনিবার রাতে সুজনের বাড়িতে গিয়ে ওই চুক্তিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার জেরে অ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীর উপর সশস্ত্র হামলা চালান তিনি। এতে প্রাণ হারান ওই মা ও মেয়ে। আহত হয় ছেলে পিয়াস বড়ুয়া। পুলিশ সুপার আরও জানান, একটি যৌথ দল অভিযান চালিয়ে প্রধান আসামি তেজ বড়ুয়াকে গ্রেপ্তার করে। সে বেশ কয়েকটি স্থান পরিবর্তন করে পটিয়াতে আত্মগোপনে ছিল। ১,৭০,০০০ টাকা তাকে এই অটোরিকশা কেনার জন্য ধার দিয়েছিল, যে টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বা মূল টাকা এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্যই সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়েই আসলে যখন সে চিৎকার করে এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। ময়মনসিংহে খাদ্য সংরক্ষণাগার থেকে একটি মিলের নামে ৩৮০ টন গম বরাদ্দ দিলেও তা সময় মতো বিতরণ করা হয়নি। ১১ জনের মধ্যে সময় বেঁধে দেওয়া হলেও গোডাউনে রয়ে গেছে ৯৬ টন। অথচ ১১ তারিখেই কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার কাগজে কলমে মালামাল উত্তোলন দেখিয়েছে ওই মিলের নামে। এ ঘটনায় গোডাউনে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের চিত্র এটি। গোডাউনের সামনে দাঁড়িয়ে মালামাল বোঝাই সারি সারি ট্রাক। সরকারি মালামাল উত্তোলনের অপেক্ষায় ডিলার, কুলি মজুর। তবে এত ব্যস্ততার ভিড়ে চোখ আটকায় ৩০ নম্বর গোডাউনের দিকে।
গোডাউনে শত শত গম ও চালের বস্তা। জানা গেছে জেলা খাদ্য অধিদপ্তর তারাকান্দার তালুকদার ফ্লাওয়ার মিলসের নামে বরাদ্দ দেয় 380 মেট্রিক টন গম। 11 জুনের মধ্যে এসব মালামাল উত্তোলনের সময় বেঁধে দেওয়া হলেও 96 মেট্রিক টন গম উত্তোলনের সময় পেরিয়ে গেলেও এখনও গোডাউনেই রয়ে গেছে। অথচ 11 তারিখে খাদ্য সংরক্ষণাগার কাগজে কলমে মালামাল উত্তোলন দেখায় ওই মিলের নামে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে গুদামের রেজিস্টার খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে যান। রেজিস্টার ঠিকমতো মেনটেন করা হচ্ছিল না, তাই কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য নেওয়া হচ্ছে বলে জানান তিনি। রেজিস্টারগুলো ভালোভাবে মেনটেন করা হচ্ছে না, তো এটাই আমরা দেখেছি। ওনাদের রেজিস্টার যিনি দায়িত্ব পালন করেছেন ওনাদের লিখিত বক্তব্য নিয়েছি, আর যিনি ম্যানেজার আছেন ওনারও লিখিত বক্তব্য নিয়েছি, আর এরপরে আমরা সিদ্ধান্তটা পরে জানাবো। এ বিষয়ে খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক জানান 11 জন বৃহস্পতিবার থাকায় পুরো মালামাল বুঝিয়ে দেওয়া যায়নি ওই মিলকে, তাই বাকি 96 মেট্রিক টন মালামাল রোববার দেওয়া হচ্ছে। এদিকে গোডাউন ইনচার্জ জানায় মিল মালিকের অপারগতার কারণে সম্পূর্ণ মালামাল বুঝিয়ে দেওয়া হয়নি। একদিনে কি 180 মেট্রিক টন গম বিতরণ করা সম্ভব? একদিনে সম্ভব না। এর জন্য মনে করেন এটা আজকেও বিতরণ এখনো চলমান, গাড়ি কিন্তু আছে এখানে, এটা চলমান আছে, হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে বা সকালে শেষ হয়ে যাবে। টাইম বাই দিয়েছে যে শনিবার রবিবারের মধ্যে আমাদের মাল ক্লিয়ার করতে হবে, এই জন্য তারা এইটুকু মানে তাদেরকে দেওয়া হয়েছে আর কি, এই কাজের প্রেশারের জন্য, যে অনেকগুলা গাড়ির জন্য তারাও গাড়ি পাঠাইতে পারে না আর কি। এটা আসলে আমাদের অন্যদিকে মেসার্স তালুকদার ফ্লাওয়ার মিলসের পরিচালক প্রথমে পুরো মালামাল বুঝে পাওয়ার কথা বললেও পরে বলেন সঠিক পরিমাণ জানেন না তিনি। হ্যাঁ, মাল বুঝা পাইছি এবং এটা ডেলিভারি হয়ে গেছে। মোট হলো 380 মেট্রিক টন। পুরোটাই বুঝা পাইছি। কবে পাইছেন বুঝে? এটা খাতাটা দেখে বলতে হইব। এদিকে অভিযোগ রয়েছে এমন ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারটিতে, তাই সর্ষের মধ্যে ভূত কিনা তা খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। যুদ্ধ শেষ করতে অবশেষে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি চুক্তি সই হবে বলে জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। এছাড়া লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধেও সম্মত হয়ে ইসরায়েলকে হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। দীর্ঘ প্রায় 4 মাস যুদ্ধের পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হল যুক্তরাষ্ট্র ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও ওয়াশিংটন ও তেহরান বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি শর্ত অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত হওয়া খসড়া চুক্তিটি জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে বলেও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চূড়ান্ত খসড়ায় লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এমনকি এর আওতায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য 60 দিনব্যাপী আলোচনাও চলবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর থেকে আরও জানা গেছে ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। এখানেই শেষ না, সম্মত হওয়া শর্তে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি হরমুজ প্রণালী থেকে 30 দিনের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের বিপরীতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে ইরান। এছাড়া রয়েছে ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও। অন্যদিকে পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। আর মধ্যপ্রাচ্যে সেনা বৃদ্ধি না করা এবং নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যুক্ত রয়েছে। এসব শর্তের মধ্যে যে কোনোটি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও সতর্ক করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে পৌঁছানোয় স্বাগত জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কূটনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেই 30 জুনের পরিবর্তে 27 জুলাই থেকে ঢাকা নারিতা রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি আরও জানান, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ 3টি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও বাংলাদেশ বিমানের ফ্লিট বাড়লে ঢাকা নিউ ইয়র্ক, ঢাকা সিডনি ও মধ্যপ্রাচ্যের বন্ধ রুটগুলোয় সরাসরি ফ্লাইট চালু করার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। জাপান সিভিল এভিয়েশন ব্যুরো নিরাপত্তাজনিত কারণে সেফটি অডিট তাদের চালাতে দে নিড 45 ডেজ। তারা কিন্তু ক্যালকুলেশন করে সব ঠিক করে রেখেছিলেন, কিন্তু আমাদের যে জাপান সিভিল এভিয়েশন ব্যুরো তারা 45 ডেজের যেটা সীমা রেখা দিয়েছে অডিটের জন্য, সেই কারণে আমাদের ফ্লাইটটাকে এখান থেকে ফিক্স আপ করা হয়েছে 27 তারিখে আমাদের ফ্লাইটটা চালু হবে, জুলাই 27 তারিখে। এখন দুপুরে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।